আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্লাস 9-এ আমাদের হচ্ছে প্রথমে বস যেটা বলছিল যে একটা অ্যাড প্ল্যাটফর্মে দুইটা বিষয়ের উপর মূলত টাকা কাটে, একটা হচ্ছে ইমপ্রেশন, একটা হচ্ছে ক্লিক। এনআইট ভাই তো কি রেকর্ডিং হচ্ছে? জি ভাই। আচ্ছা। একটা হচ্ছে ইমপ্রেশন, একটা হচ্ছে ক্লিক। তো ইমপ্রেশনটা সাধারণত হচ্ছে আমরা ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে ইউজ করি। ইমপ্রেশনটা হচ্ছে সার্চ অ্যাড এর ক্ষেত্রে ইউজ করতে পারি, তবে সার্চ অ্যাড এর ক্ষেত্রে সাধারণত আমরা ইমপ্রেশনটা ইউজ করি না। ডিসপ্লে বা ইউটিউব ভিডিও অ্যাড এর ক্ষেত্রে আমরা সাধারণত ইমপ্রেশনটা ইউজ করি। ইমপ্রেশন দুই ধরনের হয় সাধারণত, একটা হচ্ছে সিপিএম, যেটা কস্ট পার 1000 ইমপ্রেশন, আর একটা হচ্ছে ভিসিপিএম, যেটা হচ্ছে ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন। এই দুটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে আমার অ্যাডটা যে ওয়েবসাইট বা যে পেজে থাকবে, সেই পেজটা যদি লোড হয় সেই ক্ষেত্রেই সিপিএমটা কাউন্ট করবে। এখন আমার অ্যাডটা উপরে আছে না নিচে আছে সেটা কাস্টমার দেখলো কি দেখলো না এটা আসলে মানে ডিপেন্ড করে না, বা এটা মানে এটা নির্ভর করে শুধু ওই পেজটা লোড হইলেই আমার অ্যাডটাতে মানে একটা ইমপ্রেশন কাউন্ট হবে। আর ভিউয়েবল সিপিএম হচ্ছে যে আমার অ্যাডটা উপরে নিচে যেখানেই থাকুক, আমার কাস্টমারটা যদি আমার অ্যাডটা যেই পেজে শো করতেছে সেই পেজের আমার অ্যাডটা যেখানে আছে সেখানে কাস্টমারকে যেতে হবে, এবং তাকে 1 সেকেন্ড বা তার কিছু বেশি সময় যদি ওই অ্যাডটা যেখানে আছে সেখানে যদি কাস্টমারের স্ক্রিন থাকে সেই ক্ষেত্রে একটা ইমপ্রেশন কাউন্ট হবে। এ হচ্ছে সিপিএম এবং ভিউয়েবল সিপিএম এর মধ্যে পার্থক্য। আর এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আমরা সার্চ অ্যাড এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার। এই বিষয়টা হচ্ছে মূলত যারা বিগ কোম্পানি আছে তারা আসলে সার্চ অ্যাড এর ক্ষেত্রে এই বিডিং স্ট্র্যাটেজিটা ইউজ করে। এখন সার্চ অ্যাড এর ক্ষেত্রে আমরা সাধারণত কি করি? সার্চ অ্যাড এর ক্ষেত্রে আমরা সাধারণত ইনটেন্ট বেজ বা বাইং কিওয়ার্ড গুলো সিলেক্ট করি। কেন? কারণ একটা ক্লিক পড়লেই সেখানে একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা টাকা কেটে নেয়। তো যারা বড় কোম্পানি তারা আসলে ওই মানে তাদের তো আসলে মানে ক্যাম্পেইনের জন্য বা অ্যাড এর জন্য অনেক বাজেট থাকে, এবং তারা চায় যে যে কোনো জায়গায় তাদের অ্যাডটা শো করুক। এই জন্য তারা অনেক সময় এই আপনার সার্চ অ্যাড এর মধ্যে ইমপ্রেশন মানে সার্চ অ্যাড এর মধ্যে আর কি তারা টার্গেটেড ইমপ্রেশন শেয়ার এই বিডিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করে। এবং এই বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে এই কারণে যে তারা চায় যে সব সময় যাতে বিভিন্ন ধরনের কিওয়ার্ড যেটা ইন্টেন্ট বেসড হইতে পারে, ইন্টারেস্ট বেসড হইতে পারে, সেই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে যাতে তার অ্যাডটা দেখতে পায়। তো এই ক্ষেত্রে আমরা সেট করে দিতে পারি যে টার্গেট ইমপ্রেশন শেয়ারটা মানে কত পার্সেন্ট হবে। যেমন আমি যদি টার্গেট ইমপ্রেশন শেয়ারটা 70% দেই, সেই ক্ষেত্রে আমি গুগলকে একটা ধাক্কা দিচ্ছি যে তুমি মানে আমি যে কিওয়ার্ড গুলোর জন্য অ্যাডটাকে সাবমিট করছি সেই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে প্রতি 100 বারের 70 বার যাতে আমার অ্যাডটা অ্যাবসলিউট টপ পেজে থাকে আর কি। তো সাধারণত যে যত পার্সেন্ট আমি ওইখানে দিয়ে দেই, তারপর আমি 70% দিলাম, কিন্তু গুগল সবসময় মানে যত পার্সেন্ট দেই এক্সাক্ট অত পার্সেন্ট বার আমার একটা উপরে দেখায় না, এর চেয়ে মানে কম দেখায়। সাপোজ আমি 70 বার দিলাম, গুগল হয়তো বা 50 বার বা 40 বার বার একটু বেশি কম বেশি এরকম বার দেখায় আর কি। তো এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? না, আমার নাই। মোটামুটি ক্লিয়ার আমাদের। কারো থাকলে করতে পারেন, সমস্যা নেই। না, এখানে কোনো কোশ্চেন নেই, কারণ এটা আমাদের হয়তো লাইফে কখনো কাজে লাগবে না এই অ্যাডটা। হ্যাঁ, এটা লাইফে কাজে নাও লাগতে পারে, তবে বড় কোম্পানির ক্ষেত্রে যদি আপনি তাদের অ্যাড গুলা ম্যানেজ করেন বা ওইখানে যদি জব করেন তাইলে হয়তো বা লাগতে পারে। কত বড় কোম্পানি যারা তাদের নিজস্ব হয়তো থাকবে। আপনি তো ওইখানে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে জয়েন করবেন। হ্যাঁ, জয়েন করা লাগবে, সেক্ষেত্রে হয়তো লাগতে পারে ইনশাআল্লাহ।
আচ্ছা, এরপরে আমরা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে সাধারণত দুই ধরনের বিডিং স্ট্র্যাটেজি ইউজ করি। একটা হচ্ছে ম্যাক্স সিপিভি আর একটা হচ্ছে কস্ট পার এঙ্গেজমেন্ট। তো ম্যাক্স সিপিভি হচ্ছে যে একটা অ্যাড, সেটা যদি 30 সেকেন্ড বা তার বেশি সময় ধরে দেখা হয়, তাহলে সেটা সিপিভি হিসেবে কাউন্ট করা হয়। কস্ট পার ভিউ মানে একটা ভিউ হিসেবে সেটা কাউন্ট করা হয়। আর যদি কোনো অ্যাডের দৈর্ঘ্য 30 সেকেন্ডের কম থাকে, সেই ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে ওই অ্যাডটা পুরোপুরি দেখতে হবে। যদি পুরোপুরি দেখে তাহলে হচ্ছে সিপিভি হিসেবে কাউন্ট হবে। এ হচ্ছে ম্যাক্স সিপিভির বিষয়। ভাই পুরোপুরি দেখার পাশাপাশি ক্লিক করলেও মনে হয় কাউন্ট হবে, নাকি পুরোটা দেখতেই হবে? পুরাটা দেখতে হবে, ক্লিকের এখানে সাধারণত বিষয় নাই। না, বলতেছি যদি পুরোপুরি ধরেন এটা যদি কেউ ক্লিক করে তখন কি কাউন্ট হবে কিনা, না শুধু দেখার ক্ষেত্রেই কাউন্ট হবে? না, শুধু না, দেখার ক্ষেত্রে হবে। এটা আমি যতটুকু দেখছি আজকের ভিডিওতে, বা আমি অন্য একটা ভিডিও দেখছি, সেটাতে হচ্ছে যদি ক্লিক করে যদি সেটা আপনার ইয়েটা হয়, এঙ্গেজমেন্টটা হয়, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে কাউন্ট করে। ক্লিক করলে ক্লিক করে এঙ্গেজমেন্ট হইলে সেই ক্ষেত্রেও কাউন্ট এটা হবে। তো ক্লিক অ্যাওয়ারনেস, করলে হওয়ার কথা। তাইলে হয়তোবা এই যে এটা তো কস্ট পার awareness এঙ্গেজমেন্ট, তো অ্যাওয়ারনেস হ্যাঁ হ্যাঁ অ্যাওয়ারনেস অ্যাড, এটা তো আপনার ট্রাফিক না বা ইও না, অ্যাওয়ারনেস এই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান আছে, ক্লিক করলে তো আমি এটা জানানো ক্লিক করলে তো ওটা তো ট্রাফিক। জি মানে এটা এই ক্ষেত্রে ভিডিও, তো এটা ভিডিওতে আমরা যখন ক্লিক করতেছি তখন সম্পূর্ণ না দেখলেও হয়তো বা কাউন্ট হইতে পারে। যদিও এটা কনফিউশন আছে আমার, যেরকম একটা আমি স্টেটমেন্ট শুনছি আর কি। আচ্ছা, আমিও শুনছিলাম ক্লাসে সিপিভির এখানে ক্ষেত্রে আপনার ক্লিক করলে কাউন্ট হবে অথবা পুরাটা দেখতে হবে। আচ্ছা, ক্লিক করলে আচ্ছা। কাউন্ট হবে, এটা আমার আসলে আমি আজকে তো ভিডিওটা দেখছিলাম, কিন্তু আমি যেটা লিখে রাখছিলাম সেটা হচ্ছে 30 সেকেন্ড ধরে একটা দেখতে হবে। আর হচ্ছে যদি কোনো অ্যাডের লেন্থ 30 সেকেন্ড না হয়, সেক্ষেত্রে পুরোপুরি একটা দেখতে হবে। হ্যাঁ, 15 সেকেন্ড বা 6 সেকেন্ডের হলে। যদি 12 সেকেন্ডের হয়, 12 সেকেন্ড পুরোটা দেখতে হবে। অর্থাৎ 30 তবে সেকেন্ডে এটাই পুরোটাই দেখা লাগবে। মূল বক্তব্য এটাই ছিল, আপনি যেটা বলছেন এটাই ছিল মূল বক্তব্য। কিন্তু লাস্টে যদি ওইটা আর কি আর কি কনফার্ম না, ওইটা আমার একটু ডাউট আছে। আপনি যেটা বলছেন এটা ঠিক। আচ্ছা ভাই, কন্টিনিউ করুন, সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা অ্যাওয়ারনেস অবজেক্টিভ, যদি অ্যাওয়ারনেস হয় সেই ক্ষেত্রে আমরা রাকিব ভাই এই যে আপনি কোথা কথা থেকে মনে বলেন, হয় সবাই নয়েজ hand raise আসতেছে। করেন, আসলে নয়েজ আসতেছে, তো সবাই হ্যান্ড রাইজ করে কথা বললে মনে হয় সুবিধা হয়। হ্যাঁ, এটা মনে হয় ভালো হয়। আচ্ছা, এটা আমরা দেখলাম হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ যখন অ্যাওয়ারনেস থাকবে তখন আমরা কি কি বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি এবং কোন বিডিং স্ট্র্যাটেজি কোন টাইপের ক্যাম্পেইনের জন্য ব্যবহার করতে পারি, এটা আমাদের মোটামুটি আশা করি যে ক্লিয়ার হয়েছে সবার, কারণ এটা তো অলরেডি আমরা সবাই স্টাডি করে আসছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ট্রাফিক। ট্রাফিকের ক্ষেত্রে আমরা সাধারণত 3 ধরনের বিডিং স্ট্র্যাটেজি ইউজ করতাম: ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি আর হচ্ছে এনহান্স সিপিসি। তো আমরা তো মোটামুটি জানি যে এনহান্স সিপিসিটা আর নাই বা থাকবে না। তো আমার অ্যাড অ্যাকাউন্টটা যদি নতুন হয় বা আমার ওই অ্যাড অ্যাকাউন্টটা নতুন বা পুরাতন যাই হোক, অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি মানে মোট কথা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ডাটা না থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে ম্যানুয়াল সিপিসি এই বিডিং এ অ্যাড চালাবো। দেন আমাদের কাছে যখন 30 দিনের মধ্যে ইউনিক 15টা কনভার্সন হবে বা তার বেশি কনভার্সন হবে, তখন আমরা অটোমেটেড বিডিং ম্যাক্সিমাইজ ক্লিকে চলে যাব। এটা হচ্ছে এখানের বিডিং এর মানে আমরা কোন পর্যায়ে কোন বিডিং স্ট্র্যাটেজিটা সিলেক্ট করব সেটা। আচ্ছা, আই থিংক এটা হচ্ছে ক্লিয়ার হয়েছেন। এবং এই দুইটা বিডিং স্ট্র্যাটেজি, ম্যানুয়াল সিপিসি এবং ম্যাক্সিমাইজ ক্লিক, এগুলো সাধারণত সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, শপিং, ভিডিও এবং ডিমান্ড জেন এই ক্যাম্পেইন টাইপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ বা গোলটা ওয়েবসাইট ট্রাফিক হয়। ওয়েবসাইট ট্রাফিক বা লিডের ক্ষেত্রে তো মনে হয় কাজ করবে।
লিডের ক্ষেত্রে আমরা দেখি কি কি আছে। ট্রাফিকটা ভাই, হচ্ছে কি ভাই এই ডান অন ভাই, কাইন্ড অফ কনসিডারেশন। আপনার এই জুম কতটুকু আছে ভাই? আমার জুম করা আছে এখন হচ্ছে 110 125। আচ্ছা ঠিক আছে, এখন দেখ আমার আসলে এখানে এই লেখাগুলো কেমন জানি ভাই, আসলে একটু জোড়া জোড়া যায় এরকম আর কি, ঠিক বোঝা যায় না, তো এই জন্য একটু প্রবলেম হয় এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা থাক। আচ্ছা বাকিরা কি দেখতে পাচ্ছেন? দেখা যায় কিন্তু যে লেখাগুলো আর কি মনে হয় জানি আর কি জড়ানো জড়ানো। আমার দিক থেকে তো ভালোই দেখা যাচ্ছে। সব আমার ক্লিয়ার। মোবাইলেও দেখা কিন্তু আমি যাচ্ছে তো। দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার- হয়তোবা ইমরান ভাইয়ের হ্যাঁ, একটু আমি প্রবলেম প্রবলেমটা হচ্ছে, দেখতেছি। নেট ইস্যু বা অন্য কিছুর কারণে হতে পারে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। কন্টিনিউ করেন, সমস্যা নেই, আচ্ছা। কন্টিনিউ করেন। তো আমরা ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে কি কি ক্যাম্পেইন টাইপ ইউজ করতে পারি সেটা জানলাম। এগুলো আমাদের একটু মানে স্টাডি বা মুখস্থ টাইপ বা ক্যাম্পেইন গুলো করতে করতে হয়তো বা মুখস্থ হয়ে যাবে, মানে এগুলা মুখস্থ থাকলে আমাদের জন্য সুবিধা। আচ্ছা এরপরে আসি আমরা সেলস ক্যাম্পেইন। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকটা মূলত হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনসিডারেশন। মানে কনসিডারেশন কি, যে আমরা যখন একটা ব্র্যান্ড সম্পর্কে জানি, তখন কিন্তু ওই ব্র্যান্ড রিলেটেড যে প্রোডাক্ট বা সার্ভিস আমার যখন লাগে, তখন কিন্তু আমরা প্রথমে 3-4টা ব্র্যান্ড কনসিডারেশন নিয়ে আসি। যেমন আমি একটা জুতা কিনবো, তো আমি বাটা, অ্যাপেক্স, তারপরে হচ্ছে অরিয়ন, এরকম কয়েকটা ব্র্যান্ড আমি কিন্তু ফার্স্টেই করি যে এইখান থেকে কিনতে পারি। তারপরে আমি এক্সপ্লোর করে ফাইনালি যে কোনো এক জায়গা থেকে করি। তো এই যে কনসিডারেশন, এই ট্রাফিকটাও ওয়ান কাইন্ড অফ কনসিডারেশন। মানে আপনি একটা দিলেন যে ওয়েব হোস্টিং, এরপরে আপনাকে উপরের দিকে 3টা অ্যাড দেখাইছে, মানে অ্যাড শো করছে, এরপরে আপনি অ্যাডের হেডলাইন, ডেসক্রিপশন এগুলো দেখে বা আপনি সাইট লিংক দেখে এগুলো দেখে আপনি যে কোনো একটাতে অ্যাডে কিন্তু ক্লিক করেন। সো ওইখানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কনসিডারেশন। আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের সেলস, যেটা সাধারণত আমরা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করি সেলস ক্যাম্পেইনটা। তো সেলস ক্যাম্পেইনে কয়েক ধরনের ব্রিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করি। এর মধ্যে আছে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন এবং ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তো ম্যাক্সিমাইজ কনভার্সনটা কখন ব্যবহার করি? ম্যাক্সিমাইজ কনভার্সনটা ব্যবহার করি ম্যাক্সিমাইজ কনভার্সন আচ্ছা ম্যাক্সিমাইজ কনভার্সন ব্যবহার করি যে আমি গুগলকে আসলে করি, যে যেটাকে বলে যে ধাক্কা দেই, যে ভাই তুমি আমাকে ম্যাক্সিমাম, মানে আমি গুগলের কাছে চাচ্ছি হচ্ছে সেল, এবং আরেকটা ধাক্কা দিয়ে বলতেছি তুমি আমাকে ম্যাক্সিমাম সেল জেনারেট করে দিবা। এখন এই ম্যাক্সিমাম কনভার্সন এবং ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু, এই বিডিং স্ট্র্যাটেজি গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি সার্চ টাইপ ক্যাম্পেইনে, ডিসপ্লে টাইপ ক্যাম্পেইনে, শপিং, ভিডিও, অ্যাপ এবং ডিমান্ড জেন। এই ক্যাম্পেইন গুলাতে মানে অলমোস্ট সবগুলা ক্যাম্পেইনে আমরা সেলস অবজেক্টিভটা ব্যবহার করতে পারি। আচ্ছা এরপরে আমার এই ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুতে আমি যখন অ্যাডটা রান করার পরে আমার কাছে যখন 15টা ইউনিক ডাটা আসবে, কাস্টমারের 15টা ইউনিক ডাটা 30 ডেজ এর মধ্যে আসবে, তখন আমি যেটা করতে পারি, তখন আমার জন্য আরো নতুন 2টা বিডিং স্ট্র্যাটেজি ওপেন হবে বা আমি ইলিজিবল হব। একটা হচ্ছে টার্গেট সিপিএ আর একটা হচ্ছে টার্গেট আরওএইচ। একটা হচ্ছে টার্গেট সিপিএ, যেটার মাধ্যমে আমি গুগলকে বলে দিতে পারি যে ভাই তুমি আমার একটা সেল জেনারেট করতে ম্যাক্সিমাম $5 বেশি খরচ করবা না বা $10 বেশি খরচ করবা না। আর টার্গেটেড আরওএইচ হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আমি প্রতি $1 অ্যাডের জন্য খরচ করলে গুগলের কাছ থেকে কয় ডলারের সেল চাই, এটা হচ্ছে টার্গেট আরওএইচ আরওএস। আচ্ছা এখানে টার্গেট সিপিএটা মূলত থাকে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সনে, আর টার্গেট আরওএস এটা থাকে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুতে। অর্থাৎ আমি ম্যাক্সিমাইজ কনভার্সন যদি সিলেক্ট করি,
এবং আমার কাছে যদি পর্যাপ্ত ডেটা থাকে সেই ক্ষেত্রে আমি চাইলে টার্গেট সিপিএটা আমি সিলেক্ট করে দিতে পারি বা আমি নির্ধারণ করে দিতে পারি। আর আরেকটা হচ্ছে যে আমি যদি কনভার্সন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এটা যদি সিলেক্ট করি সেই ক্ষেত্রে সেম, যদি আমার কাছে পর্যাপ্ত ডাটা থাকে তাহলে আমি টার্গেট ROAS এই বিডিং স্ট্র্যাটেজিটাও ব্যবহার করতে পারবো। আর কোনো কোশ্চেন আছে? না স্যার, আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো মানে নরমালি কোশ্চেন না, এই টার্গেট ROAS এই যে বিডিংটা, এই বিডিংটা কি বাস্তবিক কোনো উদাহরণের মাধ্যমে একটা এক্সাম্পল দিতে পারবেন? বাস্তবিক কোনো এক্সাম্পল, বাস্তবিক উদাহরণের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো কোম্পানির উদাহরণ। আমি ঠিক এই জিনিসটা বুঝলাম না যে এখানে আমি মানে ধরেন আপনার বাজেট $500, আমি যদি $500 স্পেন্ড করি সেইখানে আমি $2500 রেভিনিউ পাবো, এটাই তো বুঝাইছে, তাই না? না না, $500 স্পেন্ড করলে 25, আপনি তো কিছু ডেটা পাওয়ার পরে হচ্ছে টার্গেট ROAS এই বিডিং স্ট্র্যাটেজিটা সিলেক্ট করবেন। তো আপনি যখন কিছু ডেটা পাবেন তো ওই ডেটা থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ওই যে কলামে গিয়ে এখানে যে আমাদের গুগল অ্যাডস এর 1 মিনিট, এখানে যে গুগল অ্যাডস এর এখানে ক্যাম্পেইনে যে কলাম আছে না, বিভিন্ন কলামে যে আমরা বিভিন্ন ডেটা সিলেক্ট করি, এই যে এখানে যে আমরা কলামে গিয়ে যে মডিফাই করে বিভিন্ন ডেটা আমরা সিলেক্ট করি, এটা মনে আছে না? এইখান থেকে হচ্ছে আপনার প্রয়োজনীয় ডেটা গুলো তো আপনি সিলেক্ট করতে পারেন। তো এইখানে একটা ডাটা আছে, সেটা হচ্ছে আপনার এই টার্গেট ROAS এইটা একটা ফিল্ড আছে। তো এটা যখন আপনি সিলেক্ট করে দিবেন এবং আপনার যখন কয়েকটা কনভার্সন হবে তখন গুগলই আপনাকে দেখাবে যে আপনার টার্গেট ROAS কত। সাপোজ আপনার টার্গেট ROAS হচ্ছে 200%, অর্থাৎ আপনি গুগলকে $1 গুগলের অ্যাডের জন্য আপনি যদি $1 খরচ করেন তাহলে আপনি $2 সেল পাচ্ছেন। এখন এইটা হচ্ছে ক্যালকুলেট করে কিভাবে, আপনার টোটাল রেভিনিউ মানে কত টাকার প্রোডাক্ট বিক্রি করলেন সেটাকে ভাগ দিবেন হচ্ছে কত টাকা আপনি অ্যাডের পিছনে খরচ করলেন। আপনি সে ফর এক্সাম্পল যে আপনি অ্যাডের পিছনে খরচ করলেন পার টোটাল মনে করেন যে $100, আর আপনাকে গুগল সেল এনে দিল হচ্ছে মনে করেন $400, তাহলে কত পার্সেন্ট হলো? 4%। তার মানে হচ্ছে আপনার ওইটারে আবার যদি 100 দিয়ে গুণ করি তাহলে 400%, অর্থাৎ আপনি গুগলকে $1 দিলে গুগল আপনাকে $4 রেভিনিউ জেনারেট করবে। এটা কোত্থেকে? গুগলের কাছে যে গুগলের কাছে যে ডাটা আছে সেইখান থেকে। আসলে আমি এটাই আপনার জিজ্ঞেস করছি, ধরেন একটা প্রোডাক্টের আমি মার্কেটিং চালালাম, সেক্ষেত্রে ধরেন আমি $100 আপনার অ্যাড স্পেন্ড করলাম, সেক্ষেত্রে আমার তো মানে যদি 500% ROAS হয় সেক্ষেত্রে তো $500 রেভিনিউ আসবে না? মানে সিম্পল কথা তো এটাই। হ্যাঁ, $500 রেভিনিউ আসবে। হ্যাঁ, রেভিনিউ বা সেল। কারণ গুগলকে তো আপনি কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে আপনার প্রোডাক্টের যে প্রাইস এবং কোন কোন প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেটা তো আপনি গুগলকে ডেটা দিচ্ছেন, ওই ডেটা অ্যানালাইসিস করে গুগল আপনাকে এটা দিতে পারবে যে আপনার এই টার্গেট ROAS বা আপনার রিটার্ন অন অ্যাড স্পেন্ড কত হচ্ছে। তো যত মানে গুগল আমাকে যে ডাটাটা দিবে, যে গুগল সাপোজ দিল যে আমাকে 400% হলো ROAS, তা আমি করব কি, যখন ROAS এই বিডিংটা ব্যবহার করব তখন গুগল আমাকে যে ডাটা দিবে তার চেয়ে একটু বেশি ডাটা আমি ওইখানে ইনপুট দেব। হ্যাঁ, গুগল দিল আমাকে 300%, আমি দিয়ে রাখলাম 500%, কিন্তু আবার এত বেশি দেওয়া যাবে না যেটা আর কি মানে হ্যাঁ যেটা আসবে না। সাধারণত 500% যে 500-600 বা 700% দেওয়া যায়, কিন্তু বেশি দিলে আসবে না। 500% দিলেই ভালো, কারণ গুগলের সাধারণত রিটার্ন অন অ্যাড স্পেন্ড সাধারণত 1:5, মানে আপনি $1
গুগলকে দিলে গুগল সাধারণত 5 টাকা আমার রিটার্ন দেয় যদি আমার আপনার কোশ্চেনে একটা যে অপটিমাইজড এটুকুই হয়। ছিল ভাই, এটুকুই ছিল যে সিম্পল, ধরেন আমি লারিভের ক্ষেত্রেই ধরেন লারিভের হুম। একটা ইসে আমি $100 অ্যাড স্পেন্ড করলাম, সেই ক্ষেত্রে আমার $500 সেল এনে দেবে, এটুকুই তো ছিল। $500 সেল আনলো, এটা কেমনে আনলো, কেমনে বুঝলো গুগল? হ্যাঁ, গুগলে আপনি ডেটা ওটা দিচ্ছেন। ভাই সেটা তো ক্রাইটেরিয়া আছে, ডাটা দিতে হবে আপনার, এই যে হুম। অন্তত 15টা সেলের, সেটা তো আছে, মানে ওইগুলো কমপ্লিট করার পরে। আমি মূলত আরো এক্সট্রার কথা বলছি, ওইগুলো তো মেনটেন করতেই হবে, না হলে এখন কি তারা আপনি দিবে না। বুঝছেন নাকি? না এগুলো তো ভাই আমি বুঝছি, আমি শুধু ইমরান ভাই, ভাই রাহান ভাই আপনাকে বোঝাতে চাইছে কি যে আপনারা যে 500% আইনে দিবে, এই যে ডাটাটা, এই ডাটাটা কিভাবে পেলো? মানে এটা আপনার কনভার্সন ট্র্যাকিং যখন করবেন তখন এই ডাটাটা আসবে, তখন এইটা আপনার একটা আকারে দিবে, ওই যে গুগল অ্যাডও পাবে এবং আপনাকে একটা রিপোর্ট আকারে দিবে। রাহান ভাই আপনাকে এটা বোঝাতে চাইছে। হ্যাঁ, মানে আমার হ্যাঁ ভাই, থেকে আমি তো ম্যানুয়াল। আমি বলি, আপনি আমার এটা বুঝাইছেন, আমি এটা বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্নটা এইখানে না, আমার প্রশ্নটা শুধু এটুকুই ছিল যে আর বিষয়টা আসলে কি, যে আমি $1 এটা স্পেন্ড বোঝেন করবো। নাই এখনো? না বুঝতে পারছি তো, আমি শুধু একটু কনফিউশনটা ক্লিয়ার করলাম যে আমি $1 স্পেন্ড করব, আমার মনে করেন এই সেলটা আসবে $5, শুধু এটুকু। আর ওইটা তো আমি জানি আপনার যে মিনিমাম 15টা সেল লাগবে, 15 থেকে 50টা ক্রাইটেরিয়া, সেগুলো জানি। এটা হচ্ছে হ্যাঁ ক্রাইটেরিয়া, এটা ব্যবহার করার ক্ষেত্রে আমার শুধু এটুকুই কনফিউশন ছিল যে আমি ধরেন $10 স্পেন্ড করলাম, আমার মনে করেন $50 আইনে দেবে, এইটুকুই, যে সেলটা মানে আইনে দেবে সেটা। আমরা $50 চাবো ওর কাছে যে তুমি আমারে 500% এনে দাও, কিন্তু সে আসলে 500% আনবে না, হয়তো বা তার চেয়ে একটু কম আনবে, এই আর কি। হ্যাঁ, এখন আপনি যদি দেখেন যে আপনার ম্যানুয়াল সিপিসির মাধ্যমে আপনার যে কনভার্সন গুলো হয়েছে, ওই কনভার্সনে আপনি ROS বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড মনে করেন যে 700% হয়েছে, মানে আপনি $10 খরচ করছেন, গুগল আপনার রেভিনিউ দিছে $70, তাহলে আপনি কত পার্সেন্ট? 700% হলো। তখন আপনি আবার ওইটা কি করবেন, যখন এই টার্গেট ROS সেট করে দিবেন, তখন অবশ্যই 700% বা তার বেশি দিবেন, কারণ ম্যানুয়াল সিপিসিতে, হ্যাঁ সিপিসিতেই আপনার তো 700% দিছে, তো আপনি গুগলের কাছে অবশ্যই আর একটু বেশি দাবি করতে। হ্যাঁ, এটা তো ভাই এটা তো স্যারই বলে দিয়েছে যে একটু বেশি চাইলে সমস্যা নেই, কিন্তু যেটা চাবো যে সেটাই কিন্তু দিবে না, একটু কম দেবে, তবে যে 5-7 এরকম এটা আবার অসামঞ্জস্যপূর্ণ কোনো চাওয়া যাবে। হ্যাঁ চাবো হচ্ছে আমরা ম্যানুয়াল সিপিসিতে যতটুকু সে আমাকে দিছে, এর খরচ যতটুকু করছি তার বিনিময়ে যতটুকু রেভিনিউ দিছে, ওইটার উপর বেস করে সাধারণত আমরা চাওয়ার চেষ্টা করব। আর এটা তো রিপোর্টিং দেখাই যাবে এখানে কতটুকু আসছে। হ্যাঁ রিপোর্টিং দেখা যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। আচ্ছা ভাই, আমি হচ্ছে মাত্র ঢুকলাম আর কি, তো আপনারা কোন পর্যায়ে আছেন? হচ্ছে আমাদের কি কিওয়ার্ড রিসার্চ কি শেষ হয়েছে, ওই পার্টটা আর কি? আমাদের ভাই আজকে ক্লাস 9 চলতেছে, আর আমাদের এখানে আজকে আমাদের হ্যাঁ ভাই, আপনি যেটা বলছেন না ওই, আচ্ছা রাহান ভাই উনি বলছে কি ওই যে একটা হোমওয়ার্ক দিছিলেন যে কিওয়ার্ড রিসার্চ। ও আচ্ছা কথা বলছে, ওটা কি করা হয়েছে? না ওটা করা হয় নাই ভাই, আমরা ক্লাসটা শেষ করে আর কি, ক্লাসের কোনো প্রবলেম থাকলে কারো, ওটা আমি প্র্যাকটিস করছি তো তাই আর কি বললাম আর কি। হ্যাঁ তাহলে আমরা এটা ক্লাসটা শেষ করে ওটা দেখবো আর কি, মানে কার কিওয়ার্ড গুলো ভালো পারফর্ম করতেছে ফোরকাস্টিং। আচ্ছা, এরপরে আছে ভাই আমাদের লাস্ট অবজেক্টিভ, যেটা হচ্ছে লিড। এটা সাধারণত আমরা কোনো হাই টিকেট প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করি। এটার মানে মেইন জিনিস হচ্ছে আমরা কিছু পটেনশিয়াল কাস্টমার থেকে তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করি, দেন হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে সার্ভিসটা প্রোভাইড করি বা প্রোডাক্ট প্রোভাইড করি। তো এই ক্ষেত্রে আমরা লিডের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সনটা ব্যবহার করতে পারবো। এই ক্ষেত্রে যেহেতু সার্ভিসের ক্ষেত্রে অনেক সময় সার্ভিসের প্রাইসটা নির্ধারণ করা থাকে না, তাই এখানে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা ব্যবহার করতে পারি না, শুধু ম্যাক্সিমাইজ কনভার্সনটা ব্যবহার করতে পারবো, এবং টার্গেট সিপিএ এই বিডিংটাও ব্যবহার করতে পারবো, মানে পার লিড এনে দিতে গুগলকে আমি উইলিংলি কত টাকা দিব এটাও আমি চাইলে সেট করে দিতে পারবো। আর অনুরূপ সেলস অ্যাডের মতোই লিড অ্যাডটাও আমরা মোটামুটি সব টাইপের ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাড, ডিমান্ড জেন এবং স্মার্ট ক্যাম্পেইন।
এই হচ্ছে মোটামুটি বিষয়। আর কি কি ছিল? আর কি কি ছিল? বিডিং এর মধ্যে কি আর কিছু মিসিং আছে নাকি? আজকে তো বিডিং ক্লাস ছিল, মনে তো হয় না, মনে মিসিং তো নাই। হচ্ছে না যে আর কোনো মিসিং আছে, সবগুলোই missing তো নাই। কভার আছে। আর তেমন কিছু নেই, সিপিএম তো হয়ে গেছে। মোটামুটি হয়েছে। আর একটা জিনিস হচ্ছে আমাদের ওই যে বলছিল আর কি যে ক্লায়েন্টের ওই এভারেজ সিপিএ, মানে এই যে আপনার টার্গেট সিপিএ, এটা আমরা টার্গেট সিপিএ, হ্যাঁ এটা আমরা কোথা থেকে যেন রিপিট হচ্ছে, কোথা থেকে? আচ্ছা, টার্গেট সিপিএটা আমরা কিভাবে মানে কত দিব, এইটা আসলে আমরা সাধারণত ওই যে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিব আর কি, যে তোমার একটা প্রোডাক্ট সেলের জন্য তুমি কত টাকা খরচ করতে পারবা। কারণ যে বস একটা হিসাব দেখাইছিল যে আমি যদি একটা প্রোডাক্ট 10 টাকায় কিনি এবং আনুষঙ্গিক যদি কস্ট যদি আমার 5 টাকা থাকে, তাহলে টোটাল হচ্ছে ওই প্রোডাক্টের হোলসেল প্রাইস হইলো 15 টাকা। ওই প্রোডাক্টটা যদি আমি 20 টাকায় বিক্রি করি এবং আমার একটা সেল আনতে যদি 6 টাকা খরচ হয়, তাহলে কিন্তু আমার 1 টাকা লস পার প্রোডাক্টে। আবার ওই প্রোডাক্টটা যদি আমি 19 টাকায় বিক্রি করি, সেই ক্ষেত্রে মানে 19 টাকা না, সরি, ওই প্রোডাক্টটা সেল হইতে যদি সাপোজ 6 টাকার জায়গায় 4 টাকা হয়, তাহলে আমার কিন্তু 1 টাকা লাভ থাকছে। তো এইটা আর কি ওই আমরা যখন ফোরকাস্টিং বা এই বিষয়গুলো যখন করব, তখন করার পরে ক্লায়েন্টকে বলতে হবে যে পার প্রোডাক্ট সেলের জন্য তোমার মানে কস্ট কেমন ধরা আছে। এটা কিন্তু যারা বিজনেস করে তাদের। রায়হান ভাই, এটা হলো যে আপনার ওই বায়ারকে জিজ্ঞেস করলে বায়ার আপনাকে খুব একটা লোয়ার অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সিস্টেম করে জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার মানে তোমার প্রোডাক্ট এই পর্যন্ত কস্টিং আছে, তোমার খরচ কত আছে, আর তুমি এই টাকা বিক্রি করলে তোমার নিট মানে মার্জিন কত, তোমার প্রফিট মার্জিন কত, রেভিনিউ বা প্রফিট কত থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জিজ্ঞেস করলে তখন তো বায়ার আমাকে বলবে। তখন আমি যদি বলি যে দেখা যাচ্ছে যে আমার $10 লাভ থাকতেছে, তখন আমি বায়ারকে বুঝাতে বলি যে আমি যদি $5 খরচ করি, সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা আছে? এই ক্ষেত্রে ডিরেক্ট ওইভাবে বলা যাবে না, একটু ই করে বলতে হবে। না মানে ডিরেক্ট না ভাই, এটা ডিরেক্টই বলতে হবে। কারণ আপনি তো দেখতেছেন ফোরকাস্টিং এ যে আপনার একটা সেল আনতে মনে করেন যে $10 খরচ হচ্ছে। তো এখন আপনি ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আমি তোমার এই, তুমি যদি মানে ক্লায়েন্ট সাধারণত বলে যে তুমি আমার 1 মাসের মধ্যে 200 কনভার্সন আইনা দিবা, বা আমি $1000 স্পেন্ড করব, তুমি কতগুলা কনভার্সন আইনা দিতে পারবা, বা এরকম বিষয়গুলো থাকে। তখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে ওই যে বস এই জায়গাটা একটু জোর দিয়ে বলছিল যে যেটা মোটামুটি দেখাচ্ছে সেটা আমার ক্লায়েন্টকে বলতে হবে। যেমন ডেইলি বাজেট রিকমেন্ড করতেছে গুগল সাপোজ $80, এখন ক্লায়েন্টের বাজেট আছে ডেইলি বাজেট $20, তাহলে তো অ্যাড ভালো পারফর্ম করবে না। এটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে তুমি যদি তোমার অ্যাড ভালো পারফর্ম করাইতে চাও, তাহলে তোমার $80 স্পেন্ড করতে হবে। এই আর কি। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার $80 খরচ করলে কনভার্সন আসতেছে 100টার মতো। আমার বায়ার আদৌ কি 100টা প্রোডাক্ট ঠিক মতো ডেলিভারি দিতে পারবে? ডেলিভারি, হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসটা এটা তো দেখতে হবে, প্রোডাক্ট স্টক দেখতে হবে, তারপর আপনার যে অ্যাডটা আমরা চালাবো সবগুলা প্রোডাক্ট আছে কিনা তার কাছে সেটাও দেখতে হবে। আর বায়ারকে বলতে হবে যে আমি যেহেতু বিজনেস নতুন, সেক্ষেত্রে আমার যদি $10ও আসে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে কি যে আমরা শুরুতে $10 রাখে যদি আমরা প্রফিট নাও করি, তাহলে আস্তে আস্তে এরপরে সেলসে আপনার ওই সিপিএ মানে কস্ট পার অ্যাকুইজিশনটা কমে আসবে। যে প্রথম দিকে একটু কস্ট বেশি হবে এবং আস্তে আস্তে যত ডাটা পাবে তত আস্তে আস্তে কমে আসবে। এটা বোঝাতে হবে, কনভিন্স করতে হবে যে আমি কোনোভাবেই $10 নিচে নিয়ে আসতে পারতেছি না, তখন তো আমার অ্যাড চালাতেই হবে। তখন ক্লায়েন্ট কিভাবে বোঝাতে হবে যে আরো বোঝাইতে হবে যে ভাই তোমার ই তো নতুন, তোমার চেয়ে যারা হিস্টোরিক্যাল পারফরমেন্স অর্থাৎ অনেক আগের মানে যাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে কয়েক $1000 অ্যাড রান করছে, তাদের তো তোমার থেকে বেশি একটু বেনিফিট পাবেই। তো তোমাকেও আসলে ইনভেস্ট করতে হবে, এটা হলো ইনভেস্টমেন্ট, এরপরে তুমি রিটার্ন পাবা আস্তে আস্তে।
তো কিছু আছে আইসি আমাদের এই ক্লাসে, তো মনে হয় আর তেমন কিছু নাই। না না তেমন কিছু নেই করলাম। এখানে। এগুলোই তো ইউজ করছিল। বিডিং তো এগুলার বাইরে আপাতত নাই, আর বিডিং এর ক্লাসে হ্যাঁ, এর বাইরে আর তেমন কিছু কিছু নাই। বাইরের তেমন কিছু করে নাই। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা কি আমাদের যে একটা হোমওয়ার্ক ছিল ওইটা কি আমরা দেখবো নাকি এখানে? এটা তাহলে ক্লোজ করে দিলাম। করেন বা এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন কোনো করতে কোশ্চেন পারেন। থাকলে